সম্মানার্থে আমরা আপাতত এই মুহূর্তে তাকে আমরা আপনার ব্যবস্থা করে 11 ঘন্টা ভোগান্তির পর সিলেট বিভাগের 4 জেলায় পরিবহন ধর্মঘট স্থগিত, উত্তরাঞ্চলে পণ্যবাহী যান চলাচল বন্ধ। নরসিংদীতে জঙ্গি আস্তানার সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে 5 জনের আত্মসমর্পণ আনা হয়েছে ঢাকায়। পাবনায় ভূমিমন্ত্রীর আশকারায় ছেলে বেপরোয়া, অভিযোগ তৃণমূলের নেতাদের। হামলা ভাঙচুর মামলায় 11 জনের জামিন নামঞ্জুর। আমন্ত্রণ HRRM দেশ 24-এ আপনাদের সাথে আছে আমি মেরিন নাজনীন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 11 ঘন্টা ভোগান্তির পর সিলেট বিভাগের 4 জেলায় পরিবহন ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়েছে। বিকেলে প্রশাসনের সাথে বৈঠক শেষে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন পরিবহন শ্রমিক নেতারা। এর আগে দিনভর দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েন যাত্রীরা। এদিকে 7 দফা দাবিতে উত্তরাঞ্চলে বন্ধ রয়েছে ট্রাক, কাভার্ড ভ্যান সহ সব ধরনের পণ্যবাহী যান চলাচল। এই দুই যাত্রী সকালে গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে দেখেন বাস বন্ধ, তাই থাই দাঁড়িয়ে থাকা ছাড়া কিছুই করার নেই। হঠাৎ করে পরিবহন শ্রমিকদের ধর্মঘটে বিপাকে পড়েন সিলেটের সাধারণ মানুষ। ছুটতে হয় বিকল্প পথে, সেখানেও শিকার হতে হয় নানা ভোগান্তির। 8টার দিকে আসলাম, আসে দেখি এই অবস্থা। তারপর গেলাম ওই ট্রেনের টিকিট আনার জন্য, 300 টাকার টিকিট 600 টাকা, তারপরে সিট নাই। শুধু সিলেট শহর নয়, দিনভর বিভাগের সব জেলার চিত্র ছিল একই। যাবো তো কুয়াকাটায় প্রায় 900 কিলোমিটারের মতো জায়গা, কি করব তা এখন মাথায় আসতেছে না। আমি সকাল ধরে আসছি মৌলিবাজার, ঢাকা যাব, আমি বাসাবাড়ি ঢাকায়। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের সাথে বৈঠকে বসেন পরিবহন শ্রমিক নেতারা। পরে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়। 5টা দাবি দেওয়া তাদের ছিল, তা আমরা বলেছি যে পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে এই দাবি যেগুলি পূরণ করার মতো সেগুলি আমরা আশ্বাস দিয়েছি যে এগুলি অবশ্যই পূরণ করা হবে। যার জন্য আমরা আজকে আমরা যে পরিবহন অনির্দিষ্টকালের ধর্মঘটটা আমরা এই মুহূর্তে তাকে আমরা আপাতত স্থগিত করলাম। এদিকে উত্তরাঞ্চলের 16 জেলায় চলছে ট্রাক, কাভার্ড ভ্যান শ্রমিকদের কর্মবিরতি। এতে পণ্য পরিবহনে ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। পরিবহন ধর্মঘটের কারণে আমাদের কিন্তু সব গাড়ি বন্ধ আছে, যার কারণে আমরা এই চাল উৎপাদন হয়ে আছে, কিন্তু আমরা কোথাও পাঠাতে পারতেছি না। আমার পণ্য বাইরে কিনা আছে, সেগুলো আসতে পারতেছে না। আমি কোথাও দিব চাল, সেখানে যেতে পারতেছে না। এই কারণে তো ব্যবসায়ীদের অনেক ক্ষতি, শুধু এই হলো এই পরিবহনের কারণে। শ্রমিক ঐক্য পরিষদের নেতারা জানান, 7 দফা দাবি আদায় না হলে আগামীতে দেওয়া হবে কঠোর কর্মসূচি। সরকারি কোনো এজেন্সি যদি আমাদের সঙ্গে কথা না বলে, এই কর্মসূচি লাগাতার চলবে। এইটা হয়তোবা 23 তারিখে সকাল 6টা থেকে লাগাতার হওয়ারও সম্ভাবনা রয়েছে। গত 13 মে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। তানিম রহমান, চ্যানেল 24। এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন মাইদুল ইসলাম রাসেল। রাসেল, দূরপাল্লার যান চলাচল কি শুরু হয়েছে, আমাদেরকে জানান। মেরিন, আসলে দীর্ঘ 12 ঘন্টা পর কিন্তু আসলে এই সিলেট বিভাগের যে যারা সাধারণ মানুষ ছিলেন একটা ভোগান্তি থেকে তারা পরিত্রাণ পেয়েছেন। আধা ঘন্টা আগে কিন্তু সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে একটি বৈঠকের পর সিলেট শ্রমিক ফেডারেশন ঐক্য জোট এবং যারা নেতৃবৃন্দ যারা ছিলেন তাদের পক্ষ থেকে সাময়িকভাবে এই পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে, প্রত্যাহার করা হয়নি। তারা বলছেন যে আগামীকাল 4টায় বিভাগীয় কমিশনার সিলেট ওনার সঙ্গে একটা মিটিং করার পর তারা স্থায়ীভাবে এই কার্যক্রম প্রত্যাহার করে নেবেন। কিন্তু আপাতত এই কার্যক্রম স্থগিত করার পর ইতিমধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি কদমতলী বাস স্টেশনে। এখানে যাত্রীরা, যারা ঘরমুখী যাত্রী যারা রয়েছেন, বিভিন্ন গন্তব্যে যাবেন, তারা এসে পৌঁছেছেন এবং গাড়ি চলাচল শুরু করেছে। গাড়ি চলাচল শুরু হওয়ার পরে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের মধ্যে একটি স্বস্তি ফিরে এসেছে। তারা চাচ্ছেন যে সামনে রমজান আসছে, রমজানের আগে যাতে এরকম কর্মসূচি আর না দেওয়া হয়। তারা এটি মালিক, পরিবহন শ্রমিক যারা রয়েছেন সহ প্রশাসন সহ সবাইকে তারা সেই অনুরোধ করেছেন। আমি এখানে এসে দেখতে পাচ্ছি যে সব ধরনের দূরপাল্লার যানবাহন চলাচল শুরু হয়েছে স্থগিত ঘোষণা করার পরপরই। ইতিমধ্যে মহানগরীর ভেতরে যে যানবাহনগুলো চলাচল করে, গণপরিবহন বলতে অল্প কয়েকটি বাস চলাচল করলেও
যাত্রীরা সাধারণত কিন্তু সিএনজি অটোরিকশার উপরই তারা নির্ভরশীল ছিলেন। ইতিমধ্যে সেটিও চলাচল শুরু হয়েছে। সারাদিনে যে দুর্ভোগ ছিল সেটি আসলে কমে এসেছে। মেরিন, আসলে এই মুহূর্তে সিলেট কদমতলী বাস স্টেশনে যাত্রী মুখর এবং সবসময় যেরকম পরিস্থিতি থাকে সেরকম পরিস্থিতি রয়েছে। মানুষের মধ্যে একটি স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন যাতে এরকম কার্যক্রম বা এরকম পরিস্থিতির শিকার তারা আর না হন। মেরিন, এই ছিল আসলে সিলেট থেকে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের খবর। মেরিন। রাসেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন মাইদুল ইসলাম রাসেল। বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশের তল্লাশির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। সকালে রংপুরে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। পরে সমাবেশে তল্লাশির ঘটনার তীব্র নিন্দা জানান তারা। বরিশালে সমাবেশ করে জেলা ও মহানগর বিএনপি, তবে পুলিশি বাধায় মিছিল করতে পারেননি। মিছিল সমাবেশ হয়েছে বগুড়ায়। এছাড়া খুলনা, লক্ষ্মীপুর, গাইবান্ধা, নাটোর, রাঙামাটি সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। নরসিংদীর গাবতলীতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে 5 জন আত্মসমর্পণ করেছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের ঢাকায় আনা হয়েছে। আত্মসমর্পণকারীদের শনাক্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্বজনদের। পরিবারের দাবি, প্রাইভেট পড়তে গিয়ে বাড়িটিতে আটকা পড়ে কয়েকজন শিক্ষার্থী। অভিযানের দ্বিতীয় দিনে র্যাব জানায়, ভেতরে থাকা যুবকরা আত্মসমর্পণে প্রস্তুত। এরপর একে একে বাড়ির ভেতর থেকে বের করে আনা হয় 5 জনকে। পরিচয়টা এই মুহূর্তে পরে সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জিজ্ঞাসাবাদের জন্য তাদের ঢাকায় নেওয়ার কথা জানান। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্বজনদেরও। যারা আত্মসমর্পণ করেছে এবং অন্যান্য যে সকল তথ্য আমরা পেয়েছি তার মধ্যে দেখলাম যে এখানে নতুন আরো কিছু ফেস এটির সঙ্গে যুক্ত হয়েছে। সেক্ষেত্রে আসলে এখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং জিজ্ঞাসাবাদ পরবর্তী আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে। বাড়ির একটি কক্ষে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী, তবে মেলেনি সন্দেহজনক কোনো কিছুই। বাহ্যিকভাবে আমরা একটা রুম সার্চ করেছি, সেখানে কোনো অস্ত্র গোলাবারুদের সন্ধান এখনো পাওয়া যায়নি। বাকি রুমটা সার্চ করা হচ্ছে। তরুণদের মধ্যে একজনের স্বজনের দাবি, তার ভাই মাসুদ জাফর নামে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে গিয়েছিল। এরপরই আটকা পড়ে সে। আমার ছোট ভাই মাসুদ, সে মাত্র ক্লাস 10-এ পড়ে এখানে প্রাইভেট পড়তে আসছে। তাদেরকে জন্য অবিলম্বে আমাদের হাতে আজকেই জন্য তুলে দেওয়া হয়। ছোট ভাই মাস্টার্স পরীক্ষা দিচ্ছে সরকারি কলেজ। আমার ছেলে প্রাইভেট পড়তে গেছে। আমার ছেলে কোনো জঙ্গি কোনো কিছুর সাথে জড়িত না। হ্যাঁ, আমার কোনো ফ্যামিলি এই ধরনের কোনো কাজে জড়িত না। এলাকাবাসী বলছে, বাড়িটিতে কোনো ধরনের অস্বাভাবিক কর্মকাণ্ড তাদের চোখে পড়েনি। ওরা বাইরে সবসময় চলাফেরা করতো বা সবার সাথে চলাফেরা করতো, মানে এইভাবে ঘরে বসে থাকা এরকম ছিল না। এমন মানুষ যে এরা কি আছে না আছে, ছাত্র দুজনই লেখাপড়া করে ধরে। শনিবার বিকেল থেকে নরসিংদীর গাবতলীর উত্তরপাড়ায় জঙ্গি আস্তানার সন্দেহে বাড়িটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। বাড়ির মালিক দুবাই প্রবাসী মঈন আহমেদ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। HRRM দেশ 24-এ নিয়ে নিচ্ছে একটা বিরতি। ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ HRRM দেশ 24-এ। অর্থ আত্মসাতের অভিযোগে গাজীপুরের বরখাস্ত সিটি মেয়র এম.এ. মান্নানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুপুরে জয়দেবপুর থানায় মামলাটি করেন দুদকের উপপরিচালক শামসুল আলম। পুলিশ জানায়, বরখাস্ত হওয়ার আগে 2013 থেকে 2015 সাল পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাবদ মোট 9 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। শর্ত ছিল, বাজেটভুক্ত উন্নয়ন প্রকল্পের বাইরে বরাদ্দের অর্থ ব্যয় করা যাবে না। কিন্তু এম.এ. মান্নান বিভিন্ন দরপত্রের মাধ্যমে প্রায় 7 কোটি টাকা ব্যয় করেন। বাবা ভূমিমন্ত্রী, তার হাত ধরেই যুবলীগের নেতা হয়েছেন ছেলে তমাল শরীফ। তাই তার কর্মকাণ্ড বেপরোয়া, বেসামাল বলে অভিযোগ খোদ আওয়ামী লীগ নেতাকর্মীদেরই। তারা জানান, চাঁদাবাজি, হামলা, দখল সহ নানা নেতিবাচক কাজে নিজেকে জড়িয়েছেন এমপি পুত্র। দ্বন্দ্ব রয়েছে আপন দুলাভাইয়ের সাথেও, যার মাসুল দিতে হচ্ছে স্থানীয় নেতাকর্মীদের। বুক ফাটা এই আর্তনাদ আলম হোসেনের মায়ের। ঈশ্বরদীতে অভ্যন্তরীণ কোন্দলে গত বছর 21শে আগস্ট তার সন্তানের প্রাণ যায় প্রতিপক্ষের হামলায়। জড়িতরা প্রকাশ্যে ঘুরলেও তাদের ধরছে না পুলিশ। অভিযোগ এই সন্তানহারা মায়ের। আসামিরা আমার দিক তাকায় আর মক মক করে হাসে, বুকের মধ্যে হাঁটি হাঁটি চলে যায়। আসামি ধরে না। আলমের মতো দলীয় কোন্দলের শিকার হয়ে পা হারিয়েছেন উপজেলার সিলিমপুরের ছাত্রলীগ নেতা কুদ্দুস ফকির। হাত হারাতে হয়েছে রূপপুরের জিকুর।
কোন্দলের নেপথ্যে সরকার দলীয় সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলের সঙ্গে জামাতার দ্বন্দ্ব। অভিযোগ রয়েছে আধিপত্য ধরে রাখতে ছেলেকে যুবলীগের নেতৃত্বে আনেন ভূমিমন্ত্রী। এরপর বেপরোয়া হয়ে ওঠে ছেলে তমাল। চাঁদাবাজি, দখল আর নির্যাতনে অতিষ্ঠ করে তোলে নিজ দলের নেতাকর্মীদের, যা প্রকাশ্যে রূপ লাভ করে গত বৃহস্পতিবার। প্রতিপক্ষের ঘরবাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় গ্রেফতার করা হয় ভূমিমন্ত্রীর ছেলেসহ 11 জনকে। পরে তাদের বিরুদ্ধে মামলা হয় আরও 2টি। তৃণমূলের নেতাকর্মীদের দাবি, মন্ত্রী ও তার ছেলের কর্মকাণ্ডে মারাত্মক ক্ষতি হচ্ছে দলের। আমি আমার জায়গায় থেকে বলছি, ঈশ্বরদীর আওয়ামী লীগ ভালো নেই। ঈশ্বরদীতে আওয়ামী লীগের যারা সাধারণ কর্মীরা, যারা এতদিন ধরে রাজনীতি করে আসছে, তাদেরকে তাদের মুখ বন্ধ করার লক্ষ্যে এই ঘটনাগুলা ঘটাচ্ছে। অনেক কথাই বলতে ইচ্ছে হয় টিভির সামনে, কিন্তু বলতে আমরা পারছি না। বললে আমাদের বাড়ির উপরে হামলা হবে। ভূমিমন্ত্রীর জামাতা ও পৌর মেয়রের অভিযোগ, মন্ত্রীর প্রশ্রয়ে তার ছেলে নানা অপকর্ম করছেন এলাকায়। উনি অভিভাবক, উনি চাইলেই তো এটা বন্ধ হতে পারে। এটা তো মানুষ জানতেই শুরু করেছে যে বলি আর না বলি ঘুরে ফিরে তারা মন্ত্রীর ছত্রছায়াতেই তারা চলে যায়। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, সন্ত্রাসী কার্যকলাপ হলে কাউকে ছাড় দেওয়া হবে না। সন্ত্রাসী, মাদকসেবী, সে যেই হোক, সে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা যে পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেই পদক্ষেপ নেব। সে কে এটা দেখার সুযোগ নাই। এসব বিষয়ে কথা বলতে রাজি হননি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু ও তার পরিবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এদিকে পাবনায় হামলা ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার ভূমিমন্ত্রীর ছেলে তমাল শরীফ সহ 11 জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট আব্দুল আহাদ। পরে শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত 18 মে ভূমিমন্ত্রীর জামাতা ও পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর ব্যবসা প্রতিষ্ঠান এবং উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবাইর বিশ্বাসের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে 11 জনকে গ্রেপ্তার করা হয়। HRRM দেশ 24-এ নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি। ফিরছি একটু পরে, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ HRRM দেশ 24-এ। বিএনপির আমলে দেশের রেলপথে উন্নয়নের ছোঁয়া লাগেনি। দুপুরে চাঁপাইনবাবগঞ্জ আমানুরা বাইপাস রেল লাইনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন রেলমন্ত্রী মুজিবুল হক। জানান, বিএনপির সময় বন্ধ হওয়া 120টি রেল স্টেশনের মধ্যে 60টি চালু করেছে বর্তমান সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ জয়লাভ করে, আওয়ামী লীগ না থাকলে দেশের মানুষ ঠকে। 120টি রেল স্টেশন বিএনপির আমলে বন্ধ। আমরা কিছুদিন আগে 60টি স্টেশন চালু করেছি। আগামী 2-1 মাসের মাঝে আরো 25টি করব। যৌন হয়রানির মামলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ সহ 3 নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলাটি আমলে নিয়ে এই আদেশ দেন। মামলার আইনজীবী অ্যাডভোকেট মশরুদ চৌধুরী শওকত জানান, নির্যাতনের শিকার শিক্ষার্থীর বয়স কম হওয়ায় মামলাটি শিশু আদালতে বদলি করা হয়েছে। গত 3 মে নগরের পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সহ 5 জনকে আসামি করে মামলা করেন ওই শিক্ষার্থীর মা। লালমনিরহাট সরকারি কলেজে ছাত্রলীগের 2 পক্ষের সংঘর্ষে জেলা ছাত্রলীগ সভাপতি সহ অন্তত 4 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, কলেজ ছাত্রলীগের কমিটি নিয়ে জেলা ছাত্রলীগের সাথে কলেজ শাখা ছাত্রলীগের বিরোধ চলছে কয়েকদিন ধরে। এরই জেরে দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি শহীদুল ইসলাম কলেজে গেলে তার উপর হামলা চালায় রানু গ্রুপের নেতাকর্মীরা। এই খবর ছড়িয়ে পড়লে মুখোমুখি অবস্থান নেয় 2 পক্ষ। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় তারা। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন চিকিৎসকরা। দুপুরে সুনামগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ের সামনে মানববন্ধন হয়। এতে বক্তব্য রাখেন বিএমএর জেলা শাখার সভাপতি ডাক্তার আব্দুল হাকিম, সিভিল সার্জন আশুতোষ দাস, সদর হাসপাতালের চিকিৎসক স্বর্ণা ত্রিবেদী সহ জেলার অন্যান্য চিকিৎসকরা। একই ঘটনার প্রতিবাদে বরিশালে মেডিকেলের সামনেও সমাবেশ হয়েছে। এছাড়া ঝিনাইদহের সদর হাসপাতাল চত্বরে আয়োজিত কর্মসূচি থেকে হামলার প্রতিবাদ জানান চিকিৎসকরা। HRRN দেশ 24 ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।